স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দেশে ফিরলেও স্বাভাবিকভাবেই বিমানবন্দর থেকে বেরিয়ে যান আব্দুল লতিফ সিদ্দিকী। এতে তীব্র সমালোচনার মুখে পড়ে সরকার। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ভাষ্য আসে সরকারের বিভিন্ন পক্ষ থেকে, আর অনেকেই খুঁজে পান এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ। এমনই এক অবস্থায় আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত লতিফ সিদ্দিকী। এদিকে কামারুজ্জামানের আপিলের রায় পুনর্বিবেচনার সুযোগ আছে কি নেই সে বিতর্কে অবসান ঘটেছে আজ কাদের মোল্লার রিভিউ আবেদনের রায় প্রকাশ হওয়ায়। এসব নিয়ে আজকের আলোচনা আইনি প্রক্রিয়া। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেদুজ্জামান এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আপনাদের স্বাগত। আমরা প্রথমেই একটু জানতে চাইব নুরুল ইসলাম সুজন, যে লতিফ সিদ্দিকী বাংলাদেশে এসেছেন এবং তার আসার আগে 22টি মামলা তার বিরুদ্ধে ছিল এবং সেই মামলাগুলিতে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছিল আদালত। এই অবস্থায় বিমানবন্দর দিয়ে দেশে ঢোকার ক্ষেত্রে আসলে পুলিশের যে ভূমিকাটি ছিল সেটা যথাযথ ছিল কি? আসলে লতিফ সিদ্দিকী সাহেব, আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে কোনো তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বাংলাদেশের কোথাও দাখিল করা হয়নি। কতগুলো মামলা আমরা পত্রপত্রিকায় এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি সেটা হলো যে ব্যক্তিগতভাবে অনেকেই ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় সেখানে ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই ধরনের অভিযোগে নেই, তার বিরুদ্ধে কমপ্লেইন কেস যেটা আমরা বলি সেই কমপ্লেইন কেস দাখিল করেছে এবং কমপ্লেইন কেসের প্রেক্ষিতে সেখানে আদালত কোনো কোনো মামলায় সমন, কোনো কোনো মামলায় ওয়ারেন্ট এগুলো ইস্যু করেছে। সেগুলো সঠিক তথ্য আমি দিতে পারবো না, কিন্তু আপনারা জানেন যে একটা কমপ্লেইন কেস যখন হয় তখন সেই কমপ্লেইন কেসে আদালতের যে ওয়ারেন্ট, এই ওয়ারেন্টটা সাধারণত এটা দায়িত্ব থাকে পুলিশের উপরে এবং রেসপেক্টিভ থানায়, সেইখানে এই ওয়ারেন্টটা পাঠিয়ে দেয় এবং থানা সেই ওয়ারেন্টটা তার জুরিডিকশনের মধ্যে, অর্থাৎ সেই থানা অধীনে সেটা এক্সিকিউট করে। লতিফ সিদ্দিকী যেদিন আসে বিমানবন্দরে, তো সেদিন বাংলাদেশের আমি ব্যক্তিগতভাবে বা আপনারা জানেন কিনা যে আসতেছেন এই ধরনের কোনো খবর কিন্তু আগের থেকে কোনো প্রচার হয়নি, বরং উনি বিমানবন্দরে নামার পরেই এটা প্রচারিত হয়েছে যে লতিফ সিদ্দিকী বাংলাদেশে এসেছেন এবং সেখানে আমরা পত্রপত্রিকায় দেখলাম যে ওনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সঙ্গে কথা বলেছে সেখানে, কিন্তু হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হয়তো সেই ধরনের কোর্টের যে আদেশের লিখিত যে আদেশ, সেই আদেশটি হয়তো কারো কাছে না থাকার কারণেও হয়তো হয়তো সে এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে, এটা আমার ধারণা আর কি। কারণ যদি কোনো আদেশ থাকতো তাহলে হয়তো সেটা হয়তো সে গ্রেপ্তার হলেও হতে পারত। তবে একটি জিনিস ঠিক, যে অভিযোগে লতিফ সিদ্দিকীকে তার মন্ত্রিত্ব হারাতে হয়েছে, তার এই দীর্ঘদিনের যে তার সারা জীবনের যে দল বাংলাদেশ আওয়ামী লীগের যিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন, সর্বোচ্চ ফোরাম যেটা আওয়ামী লীগের, সেখানকার উনি সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা, কাজে সেই দল থেকেও কিন্তু প্রাথমিক সদস্যপদ সেখানে কিন্তু তার কেড়ে নেওয়া হয়েছে। এমনি একটা অবস্থায় উনি দেশে আসছেন, দেশে আসলে তাকে যে পুলিশি কিংবা আইনি যে তাকে ফেস করতে হবে, এটা আমার ধারণা ওইটার চিন্তা ভাবনা করেও নিয়ে এসেছেন। কাজে বিমানবন্দরে গ্রেপ্তার হলো কি পরে গ্রেপ্তার হলো এইটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় নয়। তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটি আইনের আওতায় সেটা মোকাবেলা করার মানসিক প্রস্তুতি নিয়ে সে দেশে এসেছিল, এটুকু আমরা ধরে নিতে পারি। যেই নালিশি মামলাগুলির কথা বললেন, এই নালিশি মামলাগুলি ফৌজদারি আইনের কোন ধারা অনুযায়ী করা হয়েছে? এবং আমাদের যে পেনাল কোড, এই পেনাল কোডের 295 ধারায় এখানে আছে যে কোনো কারো ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না এবং এই ধরনের জেনে শুনে ডেলিভারেটলি যদি কেউ যে কোনো ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের
ধর্মের অনুভূতিতে যদি কিংবা নিজ ধর্মের অনুভূতিতে যদি আঘাত করে, তাহলে তার জন্য আমাদের পেনাল প্রভিশন আছে, সেখানে সাজার ব্যবস্থা আছে। সেটা হলো 295 অব দি বাংলাদেশ পেনাল কোড। কমরেড খলিকুজ্জামান, আপনার কাছে একটু জানতে চাইব যে এই যে প্রক্রিয়াটি যে আইনগতভাবে যথাযথভাবে মানা হয়েছে কিনা, এটি নিয়ে গতকাল থেকেই আমরা দেখছি নানান ধরনের তর্ক বিতর্ক, নানান ধরনের ভাষ্য আছে। এটা আপনার কাছে কি মনে হয়, একজন মানুষকে মানে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি কিভাবে চলে যেতে পারলেন? এখানে শুধুমাত্র আইনের বিষয় নয়, তো এর সঙ্গে কিছু রাজনৈতিক বিষয়, তার সঙ্গে ধর্মীয় আবেগগত বিষয় এবং আইনগত বিষয় এগুলি যুক্ত হয়ে আছে। আবার তার সঙ্গে একটা আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে একটা প্রশাসনিক বিষয় তার সঙ্গে হয়তো যুক্ত হয়ে আছে। তার রাজনৈতিক দিক হলো যে এখানে সরকার পক্ষ তাদের এই বিষয়কে কেন্দ্র করে তাদের একটা রাজনৈতিক বিষয়ের মধ্যে যুক্ত আছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী শক্তি, তাদেরও এক ধরনের একটা রাজনৈতিক উদ্দেশ্য বলি বা একটা কর্মকাণ্ড সেখানে আছে। আর মৌলবাদী বা ধর্মভিত্তিক যে রাজনৈতিক শক্তিগুলি আছে তাদেরও এক ধরনের এজেন্ডা আছে। তো ফলে এখানে কোনো একটা জায়গায় এদের মধ্যে মিল আছে, আবার প্রত্যেকের যার যার রাজনৈতিক স্বার্থ এবং উদ্দেশ্য সেটা আছে বলেও এটা প্রতিবাদ হচ্ছে। আর এটা হলো ধর্মীয় যে আবেগগত দিকটা আছে, সেখানে হলো লতিফ সিদ্দিকী সে একটা দায়িত্বহীন কিছু চুক্তি করেছেন, নাকি তারও এর পশ্চাতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা। আর এটা হলো যে এখানে মানুষের ধর্মীয় অনুভূতি, সেটার মধ্য দিয়ে ধর্ম বিশ্বাসী মানুষের একটা দুঃখবোধ থাকে। আবার কিছু যখন তার সঙ্গে এরা স্বার্থযুক্ত হয়ে যায়, তখন তার মধ্যে একটা উগ্রতার প্রকাশ ঘটে। তাহলে এটা অনভিপ্রেত, কারণ মানুষের বিশ্বাস অবিশ্বাসের অধিকার, স্বাধীনতা সব মানুষের আছে। কিন্তু কোনো একটা বিশ্বাসের মানুষ আরেকটা বিশ্বাসের মানুষের মনে আঘাত দেওয়াটা ঠিক না, দিতে পারে না। ফলে সেটা একটা বিষয় আছে। ফলে এখানে যে মোটিভ, যে যিনি এটা বলেছেন কি পরিস্থিতিতে, কি উদ্দেশ্যে বা কীভাবে তিনি কথাটা বলেছেন, তার মধ্যে একটা মোটিভ সেটা বেরোবে, সেটা নিয়ে একটা বিষয় থাকতে পারে তার। এবং একে কেন্দ্র করে যে ক্রিয়া প্রতিক্রিয়া যারা করছেন তাদেরও মোটিভ, সেগুলিকেও বিচার বিশ্লেষণ করার অবকাশ আছে। আর এরপরে যেটা আইনগত বিষয় আছে সেটা হলো ওনারা তো কিছু ব্যাখ্যা দেবেন, দুইজনই আইন পেশার সঙ্গে যুক্ত আছেন। তারা এখন লতিফ সিদ্দিকী জানেন যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে এবং তিনি যে কাজটা করেছেন তার একটা আইনি বিধান মতেই তার শাস্তি পাওয়ার একটা ব্যবস্থা আছে। এটা জেনেই যখন তিনি আসছেন, তখন সেখানে আসার পরে সেটার জন্য এখন কিছু অর্থাৎ এটা নিয়ে এত হইচই করার কোনো ব্যাপার নাই। কারণ উনি জেনে যখন এখানে আসছেন, তাহলে সেখানে তাকে যেমন এই যা সারেন্ডার করেছেন তিনি, তাহলে এখন সে যদি না করেন, তাহলে তাদের দায়িত্ব হলো যে তাকে যে আইনি যে বিধান মোতাবেক তাকে আইনের আওতায় নিয়ে আসা। এখন এই বিষয়টা সব ক্ষেত্রেই যে এটা চলে আসে, যে অনেকটা উগ্রতা চলে আসে, কখনো অতিরিক্ত বাড়াবাড়ি চলে আসে, এবং সেখানে কি হয়, আবার সরকারেরও ওনারা আইনের কথা যতই বলুক, কিন্তু সব ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ হয় না। এখানে আমরা একটু যাব, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। যে খলিকুজ্জামান সাহেব যেটা বলছিলেন যে সব ক্ষেত্রে আইনের মানে একই রকম প্রয়োগ হয় না, এক্ষেত্রে আপনারা আইনের প্রয়োগ এখন কি রকম হচ্ছে এবং সেটা কি সত্যি একই রকম না কিনা, এটা আপনার অভিজ্ঞতা? প্রথমে আমি বলতে চাচ্ছি, জনাব লতিফ সিদ্দিকীর বক্তব্যটা ধর্মীয় অনুভূতির উপর যে কথা ওনার বলেছেন, এটা আমি রিপিট করতে চাই না। শুধু মুসলমান না, বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিন্তু আঘাত পেয়েছেন। কারণ আজকে যদি ওনার মতো এত দায়িত্বশীল ব্যক্তি, সরকারের মন্ত্রী, এবং নিচগুণী যে স্লিপ অফ টাং বলেছেন তা না, উনি অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আছেন, এবং উনি যা বলেছেন মেনে করেছেন তাই। যদি ভবিষ্যতে যদি অন্য অন্য লোকজনও একই কথা বলল, বাংলাদেশে ধর্মীয় কেওয়াস সৃষ্টি হয়ে যাবে। এখানে সকল ধর্মের অধিকার আছে,
তার নিজের ধর্ম পালন করার জন্য। কেউ নাস্তিক থাকতে চায়, সেও নাস্তিক থাকতে পারবে, তার অধিকার নাই আরেকজনের বিশ্বাসকে, অনুভূতিকে আঘাত দেওয়ার। আর আঘাত দিলে বুঝতে হবে সে ধর্ম নিরপেক্ষ না, ধর্মে না, ইসলাম ধর্মে না, ধর্মহীনতা বিশ্বাস করে। নজিরুদ্দিনের বক্তব্যটা আমি বলবো যে উনি ধর্ম নিরপেক্ষ না, ধর্মহীনতার মানে এটার প্রতিফলন। এবং আপনি দেখেন মামলা কেন করেছে কে? সাধারণ মানুষ মামলা করেছে। এত বড় ঘটনা ঘটে গেল, দেশে বিদেশে সব জায়গাতে যা উৎকণ্ঠা। আমি পূজায় গেছিলাম, এই যে পূজা আমার নির্বাচন এলাকায় চাটখিলে গেছিলাম, সেখানে হিন্দুরা বক্তব্য দিয়ে কন্ডেম করেছে তার বক্তব্য, যেটা চলতে থাকে তাইলে ভবিষ্যতে আমার হিন্দু ধর্ম তো সেফ না। সেখানে হয়তো একজন বলে ফেলবে একটা কথা। তো দেশি বিদ্যা এত আলোচনা সমালোচনা এই নিয়ে সরকার বলতে চাচ্ছে যে আইন অনুযায়ী যা হওয়ার তা হয়েছে। সরকার থেকে লতিফ সিদ্দিকীকে বিদায় করে দিয়েছেন, মন্ত্রিসভাতে বাদ দিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ থেকে বাদ দিয়ে দিয়েছেন দেখছি। তারপরও আজ পর্যন্ত, গতকাল থেকে আজ পর্যন্ত যে নাটকটা হয়ে গেল, যে লুকোচুরি হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে। যদি জানতে চাই আইনের দিক থেকে, যেটা সুজন ভাই বলছিল যে 295 ধারা আসলে কতটুকু কি এই জাতীয় মামলা হইলে কতটুকু শাস্তি হইতে পারে? এটা ব্যক্তি করেছে তো 295, হয়তো সরকার করলে 124 এর ধারায় করতে পারতো। রাষ্ট্রে মানে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের মধ্যে উত্তেজনার সৃষ্টি, বিভিন্ন অন্য সেকশনে যেতে পারতো। দেখেন সরকার কোনো মামলা করে নেই লতিফের বিরুদ্ধে টিল টুডে। এত বড় ঘটনা ঘটলো। সরকার যদি সত্যিকার বিচার করতে চাইতো, তাহলে পুলিশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা করত। সরকার মামলা করে, জনগণ মামলা করে। ধর্মীয় অনুভূতি আঘাত হানার জন্য মুসলমানরা মামলা করেছে, এবং হিন্দু, আমি দেখছি পত্র পড়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন মামলা করেছে। সরকারের পক্ষ থেকে কোনো মামলা করেনি। সে মামলা ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এই ওয়ারেন্ট কার্যকর করার দায়িত্ব কি আমার দায়িত্ব নাকি? যে মামলা করেছে তার দায়িত্ব নাকি তাকে অ্যারেস্ট করা? না, ওয়ারেন্ট যদি দেয়, সাধারণ মানুষও শেষ করছি, সরকারের দায়িত্ব। আসামি যেখানে পাবে ধরতেছে না। ঘটনা করতেছে চুয়াডাঙ্গা, দেখেন ঢাকা থেকে আসামি অ্যারেস্ট করতেছে না পুলিশ, দায়িত্ব ছিল। কিন্তু এয়ারপোর্ট থেকে উনি কিভাবে ঢুকলেন?